নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, তোমাদের গ্যাসের আচরণ অধ্যায়টি আমরা শুরু করেছিলাম এবং সেখানে গ্যাসের চাপ, গ্যাসের ভর, উষ্ণতা, বয়েলের সূত্র এই সমস্ত বিষয়গুলি আমরা একটু জেনেছিলাম। আজকে আমরা চার্লসের সূত্র পড়ব। কোন সূত্র? না, চার্লসের সূত্র আমরা আজকে আলোচনা করব। চার্লসের সূত্র। তো বয়েলের সূত্রে কি ছিল একটু মনে করে দেখো না। কোনো গ্যাসের ভর ও উষ্ণতা স্থির থাকলে তার চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি কোনো গ্যাসের ভর উষ্ণতা একই থাকে, চাপ আয়তনের সঙ্গে কিরূপ পরিবর্তন হয় সেটা বয়েলের সূত্রে জেনেছিলাম। আজকে কোনটা জানবো না, যদি কোনো একটা গ্যাস পাত্রে, ধরো একটা বদ্ধ পাত্র আছে যেখানে এম ভরের গ্যাস আছে, এম ভরের একটা গ্যাস আছে এবং চাপ ধরো পি, চাপ কি পি। এখন যদি গ্যাসটাকে গরম করি বা ঠান্ডা করি, কিন্তু গ্যাসের ভর মানে যে পরিমাণ গ্যাস ছিল সেই ভরটা এবং তার চাপ যদি না পরিবর্তন করতে দেওয়া হয়, তাহলে উষ্ণতা বাড়ালে বা কমালে আয়তনের কিরূপ পরিবর্তন হবে সেটি আমরা চার্লসের সূত্র থেকে জানবো। তাহলে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি? গ্যাসের ভর এবং চাপ। কার কার পরিবর্তন সম্পর্কে জানবো? গ্যাসের আয়তন আর উষ্ণতা। তো দেখে নেওয়া যাক চার্লসের সূত্র কি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? স্থির চাপে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, কি লিখলাম ভালো করে একটু দেখে নাও। কি লিখেছি? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায় বা হ্রাস পায়। অর্থাৎ এখানে ধ্রুবক রাশি কোনগুলো? মানে কোনগুলো অপরিবর্তিত থাকবে বলো? অপরিবর্তিত থাকবে গ্যাসের ভর আর কি গ্যাসের চাপ। ভর আর চাপ কি থাকবে? অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তাহলে একটু মনে করো বয়েলের সূত্রে কে কে অপরিবর্তিত ছিল। বয়েলের সূত্রে মনে করে দেখো, ভর অপরিবর্তিত ছিল, উষ্ণতা অপরিবর্তিত ছিল। অর্থাৎ বয়েল ও চার্লস উভয়ের সূত্রে ধ্রুবক রাশি কি? এগুলি সব খাতায় লিখে রাখবে। বয়েল ও চার্লস উভয়ের সূত্রে ধ্রুবক রাশি, উভয়ের সূত্রে ধ্রুবক রাশি কি? গ্যাসের ভর। এম মানে কি? ভর, গ্যাসের ভর। দুজনের সূত্রে ধ্রুবক রাশি। এখন দেখো কি বলা হচ্ছে গাণিতিক রূপ। আমরা সূত্রটা একটু ভালো করে বুঝবো, তাহলেই গাণিতিক রূপটি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা ধরে নিচ্ছি স্থির চাপে এম ভরের মানে ভরটা স্থির, এম ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কি ধরছি? V0। আয়তন V0 আমরা ধরে নিলাম, V0 একক হয়েছে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে বলো? 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে? কি বলেছি দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পায় বা হ্রাস পায়। অর্থাৎ 0 ডিগ্রিতে যেটা ছিল 1 ডিগ্রিতে কতটুকু বাড়বে? না V0 যুক্ত
V0 এর 1/273 অংশ, তাই না? 1 ডিগ্রি উষ্ণতা বাড়ছে, এই যে এখানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়লো, তাহলে কতটুকু আয়তন বাড়ছে? না V0 এর 1/273 এটুকু বাড়লো। ছিল কত V0? তাহলে যোগ হবে, ধরো তোমার কাছে 10 একক কোনো জিনিস ছিল, 3 একক বাড়লো, হলো কত? বেড়ে 10 যুক্ত 3। তাহলে 0 ডিগ্রিতে আয়তন ছিল V0 একক, 1 ডিগ্রি বাড়ানোর জন্য বাড়বে কতটুকু বলা আছে? 0 ডিগ্রি যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়ে বা কমে, মানে উষ্ণতা বাড়াচ্ছি বাড়বে, তাহলে এটা বাড়লো। তাহলে দেখো আমরা এই 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনকে আমরা V1 দিয়ে প্রকাশ করতে পারি না? তাহলে V1 সমান কি পাচ্ছি? V0 প্লাস V0 এর 1/273, মানে কি V0 ইন্টু 1/273 পেলাম আমরা, হয়েছে। এরপর সমান কি পাচ্ছি? তাহলে V0 প্লাস V0 কে V0/273, এটা হলো, এটা 1 ডিগ্রিতে। আবার দেখো 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V2 সমান কি লিখবো ভালো করে বুঝে নাও। আবার দেখো 1 ডিগ্রি বেড়েছে, 1 ডিগ্রি সেলসিয়াস 1 থেকে 2 হচ্ছে, তাহলে যেটা ছিল সেটা থাকবে, যেটা ছিল সেটা থাকবে, প্লাস 0তে যেটা ছিল তার 1/273 অংশ বাড়লো, মানে আবার একটা V0/273 যোগ হয়ে গেল। কি বলছি বোঝা যাচ্ছে? দেখো 1 ডিগ্রি বাড়বার জন্য যে আয়তন ছিল সেটা থাকবে, বাড়বে কতটুকু? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির যে আয়তন ছিল তার 1/273 অংশ, মানে আবার যোগ হয়ে গেল V0/273। অর্থাৎ V0 প্লাস এই দুটো যোগ করলে কি পাবো? দেখো নিচে 273, উপরে কি দুটো 2V0, তাহলে V0 প্লাস 2V0/273। একইভাবে 3 ডিগ্রিতে V0 প্লাস 3V0/273, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন VT সমান V0 প্লাস T ইন্টু V0/273, হয়েছে। যদি আমরা V0টা কমন নিই 1 প্লাস T/273, এটা আমরা পেলাম। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? না পেলাম যে VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273, যেখানে V0টা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন আর VTটা T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত? এটা। 2 ডিগ্রিতে কোনটা? এটা। ঠিক আছে, তাহলে VT সমান এটা আমরা পেলাম। যদি বলে উষ্ণতা হ্রাসের জন্য, মানে উষ্ণতা আমরা কমাই, মানে V-T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আস্তে আস্তে কমাই, তখন হয়ে যাবে V0 ইন্টু 1 মাইনাস T/273। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এর পরের অংশটি দেখো, খাতায় পুরো সম্পূর্ণ ভাবে লিখে ভালো করে বুঝে নাও জিনিসটি। পরে দেখো কি বলছি, দেখো এরপর আমার সাথে সাথে লিখবে, না হলে স্ক্রিনশট নিয়ে রাখবে, দিয়ে খাতায় লিখে নেবে। যা করাবো এর বাইরে পরীক্ষায় আসবে না, এর মধ্য থেকেই আসবে। কনসেপ্ট বুঝে নাও ভালো করে। দেখো এরপর আমরা যেই জায়গাটা একটু দেখব, যে এই যে চার্লসের সূত্র পড়লাম, এখানে ভি এর সঙ্গে স্মল টি এর লেখচিত্রটা কিরূপ হয় আমরা কি দেখলাম, কি দেখবো এখন? না ভি ব্র্যাকেটে টি ডিগ্রি সেলসিয়াসে লেখচিত্র, এই লেখচিত্রটা একটু আমরা এখন দেখব। ঠিক আছে, এই টিটা কি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হচ্ছে সেটা আমরা দেখব। দেখো আমরা দেখলাম ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273, এটা আমরা দেখলাম। সমান যদি গুণ করি V0 প্লাস, আবার যদি গুণ করি V0 ইন্টু T/273, এই সমীকরণ। আমরা লেখচিত্রটা কিভাবে আঁকবো? এক্স অক্ষ বরাবর আমরা টি কে দেখাচ্ছি, টি ব্র্যাকেটে ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলে, আর এই অক্ষ বরাবর কাকে? আয়তন ভিটি কে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, মানে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনকে দেখাচ্ছি। এখন লেখচিত্রটা কেমন হবে একটু বুঝে নাও। দেখো আমি এই সমীকরণটাকে এখানটায় লিখছি, ভিটি সমান, দেখো কি লিখছি, V0, ভালো করে বুঝে নাও, V0/273 ইন্টু টি, মানে এটাকে আগে লিখলাম, কি লিখলাম? V0/273 ইন্টু টি, V0/273 ইন্টু টি যুক্ত কি
V0। আমরা ভিটিকে দেখেছি কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ। এটাকে দেখেছি এক্স অক্ষ। তাহলে এই জায়গাটায় আমরা ওয়াই অক্ষ আর এখানে কি V0/273 ইন্টু এক্স অক্ষ প্লাস V0। তুমি একটু ভেবে দেখো এই সমীকরণটা এই টাইপের পাচ্ছি না? mx প্লাস সি একটা টার্ম পাচ্ছি না, তাই তো? এই যে V0/273 এটা তো নির্দিষ্ট একটা মান, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের আয়তনটা নির্দিষ্ট হয়। এখানে দেখো এই ধরনের যে সমীকরণগুলো আমরা পাবো y সমান mx প্লাস সি, এই আকারের যে সমীকরণ, সেটা জানবে কি হবে? এই ধরনের একটা লেখচিত্র হবে। এখন তাহলে যদি পরীক্ষায় পড়ে লেখচিত্রের প্রকৃতি কি? সরল রেখা, সরল রেখা, কিন্তু মূল বিন্দুগামী নয়। কি নয়? মূল বিন্দুগামী নয়, মূল বিন্দুগামী নয়। এটা কি লেখচিত্রটার প্রকৃতি। দেখা গেছে এই লেখচিত্রটাকে যদি আমি এই দিকে বাড়াতে থাকি, তাহলে এটা টি অক্ষকে যে বিন্দুটায় যে পয়েন্টে ছেদ করছে, সেই পয়েন্টটা এটা কি 0 ডিগ্রি। দেখো এদিকে তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে গেছে, তাহলে 0 ডিগ্রি -1 -2 -3 করে এটা -273 ডিগ্রি সেলসিয়াস। কত? -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভিটির সঙ্গে টি লেখচিত্রে, লেখচিত্রটি এক্স অক্ষকে মানে টি যেটা, তাকে কোথায় ছেদ করছে? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছেদ করছে। এবং যেখানে ছেদ করছে একটু ভাবো, এখানে তো ভিটি আয়তনের একটা নির্দিষ্ট মান আছে, যত উপর দিকে যায় আয়তন বাড়ে আর যত নিচ দিকে আসে আয়তনটা কমছে। তাহলে এই জায়গায় ভিটি এর মানটা কত? 0। 0 তো, কারণ কি এক্স অক্ষে ওয়াই এর মান 0, তোমরা লেখচিত্র জানো। যদি এটা এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এই যে এক্স অক্ষের উপর যে পয়েন্টগুলো থাকে, সেই পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা কি হয়? 0 হয়ে যায়। তাহলে এখানে ভিটি 0। তাহলে কোন উষ্ণতায় ভিটি 0? না, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভিটি এর মানটা কত আসছে? 0 আসছে। তাই যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হয়, সেই উষ্ণতাটাকে আমরা কি বলবো? পরম শূন্য উষ্ণতা। কি উষ্ণতা বললাম? পরম শূন্য উষ্ণতা। যেই উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়, গ্যাসের চাপ 0 হয়, গ্যাসের গতিবেগ 0 হয়, গ্যাসের গতিশক্তিও 0 হয়। তাহলে পরীক্ষায় যদি পড়ে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন 0? -273 ডিগ্রি সেলসিয়াস। কোন চাপ, কোন উষ্ণতায় চাপ 0? -273 ডিগ্রি সেলসিয়াস। গতিবেগ 0 একই, গতিশক্তি 0 একই। এর অ্যাকিউরেট মানটা মনে রাখবে -273.15 ডিগ্রি সেলসিয়াস। এইটি পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে এটা। যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়? 0 হয়, সেই উষ্ণতাটাকে বলবো পরম শূন্য উষ্ণতা। একটু ভালো করে জেনে রাখো, বাস্তবে আমি কি বলছি? যে কোনো গ্যাসকে মানে এই উষ্ণতায় বাস্তবে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর পূর্বে মানে তার আগে সমস্ত গ্যাস তরল বা কঠিনে পরিণত হয়, তরল বা কঠিনে পরিণত হয়। ঠিক আছে? তাহলে কি বললাম? এই উষ্ণতায় বাস্তবে কোনো পৌঁছানো যায় না, মানে কোনো গ্যাস হিসেবে -273 পৌঁছতে পারে না। তুমি একটু ভেবে দেখো, জল তরল, জলীয় বাষ্প, যদি আমরা জলটাকে 100 ডিগ্রি ক্রস করে যাই তখন বাষ্প হয়ে যাচ্ছে, জলীয় বাষ্প। কিন্তু যদি 0 থেকে কমে যায়, মানে 0 ডিগ্রির থেকে কমে যায়, তাহলেই তো জলটা সাধারণত বরফ হয়ে যাচ্ছে। তাহলে তুমি -273 গ্যাস পৌঁছানো সম্ভব, তার আগেই যে কোনো গ্যাস তরলে বা কঠিনে পরিণত হয়ে যায়। তাই এই লাইনটি মনে রাখবে। আর পরম শূন্য উষ্ণতা কোনটা? এইটা। ঠিক আছে? এরপরে আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা তো লেখচিত্র থেকে দেখছি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, লেখচিত্র থেকে দেখছি। আমরা কি চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করতে পারি? হ্যাঁ পারি। দেখো আমি কিভাবে করছি একটু দেখে নাও। আগে এগুলি খাতায় লিখে নেবে, আমি সরে যাচ্ছি, লিখে নেওয়ার পরে দেখো ভালো করে।
চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা কিভাবে নির্ণয় করছি দেখো। চার্লসের সূত্র থেকে, মানে সূত্র থেকে বলছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়, পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় কোন সূত্র থেকে? না চার্লসের সূত্র থেকে আমরা দেখব পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করব। দেখো চার্লসের সূত্রের গাণিতিক অনুযায়ী রূপ অনুযায়ী কি জানি, ভিটি সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই 273 হলো না? যেখানে লিখে নেবে অবশ্যই v0 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন, টি সেলসিয়াস স্কেলে উষ্ণতা এবং ভিটি কি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, এগুলি পাশে লিখে নেবে। ভিটি কোনটা, v0 কি, টি কি, অবশ্যই কিসে? স্থির চাপে ও ভরে। মানে এই কন্ডিশনটা কখন? যখন এমআরপি স্থির, এমআরপি স্থির, তখন এই কন্ডিশনটা হচ্ছে ভিটি সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এখন বলছি আমরা পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করব। পরম শূন্য মানে কি? না উষ্ণতা কমতে কমতে, কমলে আয়তন আস্তে আস্তে কমবে, তো যে উষ্ণতায় গিয়ে আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে সেটাকে বলছি পরম শূন্য উষ্ণতা। তাহলে আমরা কি বলতে পারি? পরম শূন্য উষ্ণতায়, পরম শূন্য উষ্ণতায় ভিটি সমান কি 0, এ মানটা পাচ্ছি। তাহলে এখন যদি আমি এই সমীকরণে ভিটি এর মানটা 0 বসাই, 0 সমান কি v0 ইন্টু 1 প্লাস টি বাই 273 পেলাম। v0টা গুণ আছে এইদিকে এলে ভাগ, তো শূন্যকে v0 দিয়ে ভাগ করলে শূন্যই তো হয়। বা আমরা কি বলতে পারি, এই যে 1 প্লাস টি বাই 273 এই মানটা কত পেলাম? শূন্য আমরা পেয়ে গেলাম না? বা টি বাই 273 সমান এইদিকে +1 ওইদিকে গেলে -1 হলো, বা টি সমান 273 এককে 273, তাহলে -273 পাচ্ছি। অর্থাৎ চার্লসের সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা ভিটি এর মান শূন্য কখন পাচ্ছি? যখন টি এর মানটা -273 ডিগ্রি সেলসিয়াস। পরীক্ষায় যদি পড়ে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়, তখন তোমরা এটি করবে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি করাতে করাতে, তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটা থামিয়ে খাতায় কিন্তু লিখে নেবে। এরপর দেখো আমরা একটা ধারণা পড়ব, কেলভিন স্কেল বা পরম স্কেলের ধারণা। এটা একটু আমরা দেখব। দেখো কেলভিন স্কেল বা পরম স্কেলের ধারণা, সেলসিয়াস ফারেনহাইট তোমরা দেখেছো, এরপর কেলভিন বা পরম স্কেলের ধারণা পড়ব। দেখো একটু ভালো করে দেখো কেলভিন স্কেল কিভাবে ঘটনাটা। আমরা একটা জিনিস কি দেখলাম, ভি এর সঙ্গে টি ডিগ্রি সেলসিয়াস, এই লেখচিত্রটা কিরূপ দেখলাম, এই ধরনের আমরা একটা লেখচিত্র পেলাম, তাই তো? এই ধরনের একটা লেখচিত্র আমরা পেলাম, এই লেখচিত্রটা পেলাম। এটা কোন অক্ষ? এক্স অক্ষ। এটা কোন অক্ষ? ওয়াই অক্ষ। কোথায় ছেদ করলো? -273 ডিগ্রি সেলসিয়াসে। আরো ভালো করে বললে কি বলেছি, -273.15 ডিগ্রি সেলসিয়াসে এটা হচ্ছে। এখন বিজ্ঞানী কেলভিন কি করলেন? উনি কি করলেন? উনি এই যে উষ্ণতায় গ্যাসের বেগ, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন শূন্য, অর্থাৎ পরম শূন্য উষ্ণতার মানকে শূন্য ধরলেন। মানে এই উষ্ণতাটাকে কি ধরলেন? 0 কেলভিন ধরে একটা স্কেল নির্মাণ করলেন। তাহলে কি বলছি না, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বিজ্ঞানী কেলভিন 0 কেলভিন ধরে, এখানে ডিগ্রি দেওয়ার দরকার নেই, কেলভিনে ডিগ্রি কিন্তু দেওয়া হয় না, 0 কেলভিন ধরলেন, 0 কেলভিন ধরে, এবং এই যে ডিগ্রি সেলসিয়াসের যে পার্থক্য, এই যে দেখো 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা ধরো 2 ডিগ্রি, এটা দেখো এই যে কি বললাম, তাহলে এই যে পার্থক্যগুলো যদি 1 ডিগ্রি করে ধরি, মানে -273, -272, -271, -270, এইভাবে এখানে 0 গিয়ে পৌঁছলো। তেমন এটা 0 কেলভিন হলে এটা 1 কেলভিন, এটা 2 কেলভিন, 3 কেলভিন, এই করে মানটা যাচ্ছে।
অর্থাৎ -273°C উষ্ণতাকে বিজ্ঞানী কেলভিন 0 কেলভিন ধরে এবং যে সেলসিয়াস স্কেলের 1°C পার্থক্যকে 1 কেলভিন পার্থক্য ধরে কি স্কেল নির্ণয় করেন না কেলভিন স্কেল কি করেন না কেলভিন স্কেল তৈরি করেন। ঠিক আছে, কেলভিন স্কেল তৈরি করেন। এই হচ্ছে স্কেলটাকে আমরা কি বলে থাকি না পরম স্কেল। মনে রাখবে এই স্কেলকে কি বলা হচ্ছে পরম স্কেল। অর্থাৎ কি -273 কে 0 কেলভিন ধরছেন, তারপর -272 এর জায়গায় 1 কেলভিন, -271 এর জায়গায় 2 কেলভিন, 3 কেলভিন, 4 কেলভিন, 5 কেলভিন, এইভাবে যাচ্ছে। দিয়ে যে স্কেলটা নির্মাণ করেন তাকে বলা হচ্ছে কি পরম স্কেল। অর্থাৎ আমরা পরম শূন্য উষ্ণতার মান কি জানলাম, পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে জানলাম -273°C অথবা -273.15°C। আর যদি পরীক্ষায় বলে পরম স্কেলে বা কেলভিন স্কেলে, তখন মানটা কি বলবো 0 কেলভিন। কি বললাম বোঝা গেল? সেলসিয়াস স্কেলে বললে -273°C আর পরম স্কেলে বললে কি 0 কেলভিন। আর যদি পরীক্ষায় বলে ফারেনহাইট স্কেলে, তাহলে দেখবে -459.4° ফারেনহাইট। একটু খেয়াল রাখবে কেলভিন স্কেলে ডিগ্রি কথাটা কিন্তু হয় না। যে স্কেলটা নির্মাণ করলেন সেটাকে বলা হচ্ছে কি পরম স্কেল। ঠিক আছে, এবং কেলভিন স্কেলে উষ্ণতাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করে থাকি, সেলসিয়াসকে স্মল টি দিয়ে প্রকাশ করে থাকি। হয়েছে, এই বিষয়টা আমরা একটু জানলাম। এরপরে যেটা বলছি একটু ভালো করে খেয়াল করবে, এই যে পরম শূন্য উষ্ণতার মান 0 কেলভিন পেলাম, তাহলে এই পরম স্কেলের সাপেক্ষে আমরা কিভাবে চার্লসের সূত্রটার বিকল্প রূপটা প্রতিষ্ঠা করছি। দেখো, পরম উষ্ণতার সাহায্যে, আচ্ছা এটা একটু তার আগে বলে দিই একটু, সেলসিয়াস ও পরম স্কেলের পাঠের সম্পর্ক কি রকম সম্পর্ক? দেখো কি দেখলাম, -273°C উষ্ণতাকে বিজ্ঞানী কত ধরছেন 0 কেলভিন। তাহলে -273 এর সঙ্গে কত যোগ করলে 0 পাবো? +273 যোগ করলে আমরা 0 পাবো। অর্থাৎ বলতেই পারি যে সেলসিয়াস থেকে কেলভিন করতে গেলে আমাকে কি করতে হবে না 273 যোগ করতে হবে। 273 যোগ, সেলসিয়াস থেকে কেলভিন করতে গেলে 273 যোগে যে -273 কে 0 কেলভিন, তো -273 এর সঙ্গে কি +273 করলে তবেই তো 0 কেলভিন পাবো। একইভাবে কেলভিন থেকে সেলসিয়াস করতে গেলে 273 কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে। এক্সাম্পল ধরো আমি বলছি 5°C, মানে পরীক্ষায় পড়েছে কত কেলভিন না 5 যুক্ত 273 কেলভিন সমান 278 কেলভিন। হয়েছে। আবার ধরো এরকম দিয়েছে যে 573 কেলভিন সমান কত ডিগ্রি সেলসিয়াস, দিতেই পারে 573 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস। কেলভিন থেকে সেলসিয়াসে আসতে গেলে কি বললাম 273 বিয়োগ করতে বললাম। তাহলে 573 বিয়োগ 273°C সমান কি 300°C। অর্থাৎ সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 যোগ করব, আর কেলভিন থেকে সেলসিয়াসে আসলে 273 বিয়োগ করব। ঠিক আছে, এখান থেকে দেখো যদি পরীক্ষায় পড়ে পরম স্কেলে, মানে পরম স্কেল কোনটা কেলভিন স্কেল, বারবার পরম স্কেলও কোশ্চেনে দিতে পারে, কেলভিন স্কেলও দিতে পারে, একই জিনিস। পরম স্কেলে জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক কত, হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক কত, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, ভালো করে লিখে রাখবে ইনফরমেশন গুলো। পরম স্কেলে জলের হিমাঙ্ক স্ফুটনাঙ্ক কত, এই কোশ্চেনটা দিতে পারে। তো কি হবে, হিমাঙ্ক মানে কি যে উষ্ণতায় প্রমাণ চাপে অবশ্যই জল জমে কি হয় বরফ হয়, সেটাকে হিমাঙ্ক। হিমাঙ্ক আমরা কি জানি, আমরা যেটা জানি যে 0°C, কিন্তু কোশ্চেনে কোন স্কেলে বলে দিয়েছে পরম স্কেলে, মানে কেলভিন স্কেলে। কেলভিন স্কেল করতে গেলে সেলসিয়াস থেকে কেলভিন করতে গেলে 273 যোগ করতে হয়,
তাই না? তাহলে কি করব, 0 যুক্ত 273 কেলভিন সমান হয়ে যাচ্ছে কি 273 কেলভিন। এগুলো খেয়াল করবে। আর স্ফুটনাঙ্ক কত জানি? স্ফুটনাঙ্ক জানি 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কোশ্চেনে বলেছে পরম স্কেলে, মানে আবার 273 যোগ করব। তাহলে 100 প্লাস 273 সমান কত পাচ্ছি? 373 কেলভিন। এই উষ্ণতাটা কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা বলবে তো? দেখো এগুলো লিখে নেবে। দেখো কি বলছি, যে 30 ডিগ্রি সেলসিয়াস ও 273 কেলভিন উষ্ণতার মধ্যে কোনটি বেশি? 30 ডিগ্রি সেলসিয়াস ও 273 কেলভিন উষ্ণতার মধ্যে কোনটি বেশি? তোমরা এখানে এটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো। দেখো এটা তুলে নাও, এর পরবর্তী অংশ দেখো। সরি, দেখো এরপরে যেটা বলছি, এই যে আমরা পরম স্কেল পড়লাম, এইখান থেকে আমরা চার্লসের সূত্রের বিকল্প রূপ দেখব। কোনখান থেকে? না, পরম উষ্ণতার সাহায্যে চার্লসের সূত্রের বিকল্প রূপ মানে কিভাবে আমরা এটাকে বলতে পারি অন্যভাবে, দেখে নাও ভালো করে। ধরো স্থির চাপে নির্দিষ্ট ভরের মানে m ভরের একটা গ্যাস আছে, কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন আমরা ধরে নিচ্ছি V0 একক, এটা ধরলাম। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন আমরা ধরছি কি V1 একক। 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন আমরা কি ধরছি? V2 একক ধরে নিলাম। এরপর তার মানে আমরা V1 সমান কি বলতে পারি একটু মনে করে দেখো, V0 ইন্টু, ঠিক আছে, আচ্ছা এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি না করে এরকম করো, T1 ডিগ্রি আর এটা ধরে নাও T2 ডিগ্রি, টি দিয়েই করো। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 একক, T ডিগ্রিতে আয়তন V1 একক, T2 ডিগ্রিতে V2 একক। তাহলে দেখো V1 সমান, V1 মানে কি? T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V1 সমান কি V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273, কারণ আমরা T1 এ করছি না, সমান এটাকে আমি কিভাবে বলতে পারি? V0 ইন্টু, দেখো 273টা নিচে লিখলাম, 273 একে 273 যুক্ত T1 সমান V0 ইন্টু, এই যে 273 প্লাস T1 কে আমরা কি ক্যাপিটাল T1 কেলভিন দিয়ে প্রকাশ করতে পারি বাই 273, এটা আমরা পেলাম, তাই না? আমি কি বললাম এখানটায়, এই যে 273 প্লাস স্মল T1 এটাকে আমি কি দ্বারা প্রকাশ করছি? ক্যাপিটাল T1 কেলভিন দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা? ক্যাপিটাল T1 কেলভিন। মানে এইখানটা খেয়াল করো, T1 ডিগ্রি সেলসিয়াস মানে কি T1 প্লাস 273, এত কেলভিন, তো সেলসিয়াস থেকে কেলভিন করতে গেলে তো এটা হয়। তাহলে এই যে উষ্ণতাটা, এটাকে আমি কি দিয়ে ধরছি? না T1 কেলভিন দিয়ে ধরলাম। তাহলে আমরা এই মানটা পেলাম। এটা ধরো 1 নম্বর সমীকরণ দিচ্ছি, হয়েছে। এরপর তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V2 সমান কি হবে? না V0 ইন্টু 1 প্লাস T2 তে করছি, মানে T2 বাই 273, এই মানটা পেলাম, সমান V0 ইন্টু নিচে 273 একে 273 প্লাস T2 সমান V0 ইন্টু এই যে মানটা, এটাকে আমি ধরছি কি ক্যাপিটাল T2 কেলভিন। ওই যে বললাম এটা T1 ধরে সেটা T2 ধরছি, তাহলে T2 বাই 273, যেখানে আমি লিখে দিচ্ছি 273 প্লাস T2 সমান আমি কি ধরেছি? T2, এটা ধরছি, এটা পেলাম। এটা ধরো 2 নম্বর সমীকরণ, হয়েছে। তাহলে V1 সমান আমরা এটা পেলাম, আর V2 সমান কি পেলাম? এটা পেলাম। একটা T1 ডিগ্রি সেলসিয়াস আয়তন, একটা T2 ডিগ্রি সেলসিয়াস আয়তন।
এখন আমি যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই, মানে v1/v2 করি, দেখো v1/v2 সমান এইটা বাই এটা, মানে v0 ইন্টু t1/273 বাই v0 ইন্টু t2/273, তাই না? v0 কি কেটে গেল, সমান কি দেখো, বা v1/v2 সমান কি t1/t2, এইভাবে বলতে পারি না? v1/v2 সমান কি পাচ্ছি আমরা, t1/t2 পাচ্ছি, বা t1টা যদি এখানে আনি, মানে 1 গুলো একদিকে আনছি, v1/t1 সমান কি v2/t2। অর্থাৎ আমরা কি দেখলাম, কোনো গ্যাসের যদি চাপ আর ভর নির্দিষ্ট থাকে তাহলে v1/t1 সমান v2/t2। আমি যদি আরো 2-3টে কন্ডিশন নিতাম, t3 ডিগ্রিতে, t4 ডিগ্রিতে, তখন পেতাম কি v1/t1 সমান v2/t2 সমান v3/t3, এই রকম পেতাম। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি তো এরকম যে v/t এই মানটা কনস্ট্যান্ট একটা মান, এই মানটা ধ্রুবক একটা মান। কোনো একটা গ্যাসের স্থির চাপে নির্দিষ্ট ভরে v/t এই মানটা নির্দিষ্ট মান, যেহেতু v1/t1 সমান v2/t2, ঠিক আছে? বা v সমান, এটাকে আমি কে ধরছি, v সমান k ইন্টু টি, অতএব v ভ্যারিসাস কি টি পেলাম, v ভ্যারিসাস কি পেলাম, টি। অর্থাৎ উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে। এটা টি এর সঙ্গে ভি এর কি সম্পর্ক, সরল সম্পর্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কি লিখছি দেখো এরপর, এই যে আমরা পেলাম ভি ভ্যারিসাস টি, এটা পরীক্ষায় যদি পড়ে পরম উষ্ণতার সাহায্যে চার্লসের সূত্রের বিকল্প রূপ প্রতিষ্ঠা করে তখন এটা। আর যদি সূত্রটা লিখতে বলে এটা করার, দেখো সূত্রটা আমি উপরে লিখে দিচ্ছি এখানটায়, দেখো ভালো করে কি বলছি দেখো, স্থির চাপে, এটা চার্লসের সূত্রের বিকল্প রূপটা, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কোন উষ্ণতা, পরম স্কেলে উষ্ণতা আর কি, পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ পরম উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, পরম উষ্ণতা কমলে আয়তন কমবে। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের বিকল্প রূপ। চার্লসের সূত্রের কি রূপ, চার্লসের সূত্রের বিকল্প রূপ, এটা আমরা জেনে নিলাম। ঠিক আছে, এরপর দেখো ভি এর সঙ্গে ক্যাপিটাল টি লেখচিত্রটি আমরা একটু দেখে নেব। এখান থেকে ভি এর সঙ্গে ক্যাপিটাল টি লেখচিত্র আমরা কি পেলাম, ভি সমান কেটি, এটা তো পেয়ে গেলাম চার্লসের সূত্রের বিকল্প রূপে। এটা পেলাম ভি সমান কেটি কখন না, যখন এম আর পি স্থির, এম মানে ভর, পি মানে কি চাপ। দেখো বিকল্প রূপ এখানটা থেকে আমরা খেয়াল করি একটু, এই বরাবর কাকে দেখছি, ক্যাপিটাল টি মানে ব্র্যাকেটে কেলভিন উষ্ণতাকে দেখাচ্ছি, আর এই বরাবর ভি আয়তনকে দেখাচ্ছি, দেখালাম। এই যে সমীকরণটা, তার মানে দেখো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, মানে ওয়াই সমান কি পাচ্ছি, কে এক্স। দেখবে যখন বয়েল করেছিলাম বলেছিলাম যদি আমরা ওয়াই সমান এম এক্স এই আকারের কোন সমীকরণ পাই তখন লেখচিত্রটা কি হবে বলতো, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে কি লিখব, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এরপরে এইখানটাই পরীক্ষায় এই দুটো জায়গাকে মাথা খাটি মনে রাখবে। যদি ভি এর সঙ্গে স্মল টি ডিগ্রি সেলসিয়াস দেয় কি বললাম, তখন লেখচিত্রটা কিরূপ হচ্ছে, এই ধরনের সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী নয়। আর যদি ভি এর সঙ্গে ক্যাপিটাল টি লেখচিত্র দেয় তখন কি, মানে কেলভিন স্কেলে মূল বিন্দুগামী সরলরেখা। এরপর বলবো স্যার কি হলো হঠাৎ করে আপনি এখানটায় ডট ডট কেন দিয়ে দিলেন, এরকম তো নয় মার্কারের কালিটা ফুরিয়ে গেছে বলে দিয়ে দিয়েছি, এরকম কিন্তু নয়, কেন ডট ডট দিয়ে দিয়েছি ভালো করে বোঝো। এই যে পয়েন্টটা দেখো, যখন লেখচিত্র আঁকো এই পয়েন্টটাকে কি বলা হয়, মূল বিন্দু বলা হয় না, মূল বিন্দু, যেখানে কি এক্স এবং ওয়াই উভয়ের স্থানাঙ্ক কি হয় 0, 0,0। তাহলে এই পয়েন্টটা কি বোঝাচ্ছে, ভিও 0, টিও 0 কেলভিন আর আয়তনও 0।
কি বলেছি, বাস্তবে 0 কেলভিন উষ্ণতায় পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস তরলে পরিণত হয়ে যায়। অর্থাৎ গ্যাসের আয়তন কি শূন্য হওয়া সম্ভব? বাস্তবে সম্ভব তো নয়। এই জন্য এখানটাকে ডট ডট দিয়ে দেখানো হয় যে আমি উষ্ণতা কমাচ্ছি মানে আয়তন কমে কমে গ্যাস শূন্যই চলে আসবে, এরকমটা সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, তাই এটাকে কি করছি আমরা, ডটেড লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই হচ্ছে বিকল্প রূপ এবং তার যে সমীকরণ, এটা হচ্ছে সেটা। এখন আমরা এরপর যেটি দেখব না, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপ। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপ সেটা আমরা দেখব। দেখো, বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপ বা সমন্বয়। দেখো কি বলছি, বয়েলের সূত্রানুসারে আমরা কি জেনেছি, ভি ভ্যারিজাস 1/p। কখন? যখন এম আর টি স্থির হয়েছে। চার্লসের সূত্রের বিকল্প রূপে এই মাত্র কি দেখলাম, ভি ভ্যারিজাস কি টি, এটা বয়েলের সূত্রানুযায়ী। বয়েলের সূত্রানুযায়ী এটা কি, চার্লসের সূত্রানুযায়ী। চার্লসের সূত্রানুযায়ী এখানে কোনটা কোনটা স্থির, এম আর পি স্থির। তোমরা অবশ্যই উল্লেখ করবে এখানে ভি কি গ্যাসের আয়তন, পি কি গ্যাসের চাপ, এম কি গ্যাসের ভর, টি কি গ্যাসের উষ্ণতা, এগুলো অবশ্যই উল্লেখ করবে। এখন দেখো, এই যে দুটো পেয়েছি আমরা, এ দুটোকে একসাথে কিভাবে লিখতে পারি, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী। যৌগিক ভেদের সূত্রানুযায়ী কি লিখতে পারি, সূত্রানুযায়ী দুটোকে একসাথে ভি ভ্যারিজাস 1/p আর হচ্ছে কি টি, এরকম। বা এই সমানুপাতিক চিহ্ন তুলে সমান করতে গেলে কি একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে গুণ করতে হয়, তাহলে কে ইন্টু 1/p ইন্টু টি, বা পিটা ভাগ আছে এদিকে গুণ, তাহলে পিভি সমান কি কে কে কেটি। তাহলে এই যে পেলাম পিভি সমান কেটি, এটা বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ের গাণিতিক রূপ। বা এই টিটা গুণ আছে এদিকে ভাগ, তাহলে পিভি বাই টি সমান কি কে, যেটাকে আমরা কি বলি কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ পিভি বাই টিটা। আচ্ছা, এখানে একটু বলে দিই, এইখানে কিন্তু শুধুমাত্র এম স্থির থাকবে, ভর স্থির থাকবে। এখানে কিন্তু টি বা পি কোনোটাই স্থির থাকবে না। যখন দুটো সূত্রকে আমরা একসাথে লিখব, শুধু এম স্থির, পিটি কিন্তু পরিবর্তন হতে পারে। তাহলে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটা কি, পিভি বাই টি সমান কে, অর্থাৎ পিভি এর গুণফল বাই টি সমান ধ্রুবক হবে। এরপর স্যার এটা মানেটা কি, এটার কি মানে হয়, দেখো এটা বলতে কি বোঝানো হচ্ছে, এখান থেকে ছোট ছোট অঙ্ক আসবে, আমি গাণিতিক কিন্তু সমস্ত অঙ্ক করাবো পরে। দেখো, ধরো এই পাত্রটায় একটা গ্যাস আছে, এই পাত্রটায় একটা গ্যাস আছে, ধরে নাও এম ভরের একটা গ্যাস আছে, এম ভরের গ্যাস, যার চাপ আমি ধরছি P1, আয়তন ধরছি V1, উষ্ণতা ধরছি T1। এখন এই গ্যাসটাকে নিয়ে আমরা একটু এই যে পাত্রটা, এই পাত্রটাকে একটু উনুনের কাছে নিয়ে গেলাম, একটু গরম করলাম, একটু পরে একটু ঠান্ডা করলাম, একটু প্রেসার দিয়ে ছোট করছি, একটু টেনে বড় করছি পাত্রটাকে, মানে আমরা ইচ্ছা মতো কিছু করছি। তারপর দেখলাম কিন্তু বাইরে থেকে গ্যাস প্রবেশও করাচ্ছি না, বেরও করছি না, মানে ভরটা স্থির আছে। এখন দেখলাম এই পাত্রটার আকার আয়তনেও একটু চেঞ্জ হয়ে গেল, গরম ঠান্ডা যা হোক হলো, চাপটা ধরছি P2 হয়ে গেল, V1টা V2 হয়ে গেল, T1টা T2, মানে এগুলো বাড়ছে কমছে বলেনি, পরিবর্তন হয়ে গেল। কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, কিন্তু ভর একই রেখেছি। মানে পাত্রটার বাইরে কোনো গ্যাসকে প্রবেশ করায়নি, এটাও বদ্ধ পাত্র ছিল, এটাও বদ্ধ পাত্রেই আছে, যে যত ভরের ছিল তত ভরের গ্যাসই আছে, শুধু চাপ পরিবর্তন হয়েছে, আয়তন পরিবর্তন হয়েছে, উষ্ণতা পরিবর্তন হয়েছে। তাহলে এইখানে P1 V1 বাই T1 এর যে ভ্যালুটা পাবো, কে যদি পাই, এখানেও P2 V2 বাই T2 এর মান কি পাবো, কে পাবো। অর্থাৎ এই মানটা কিন্তু আলাদা আসবে না। কি বলেছি, PV বাই T সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ এই P1 V1 বাই T1 যা পাবো, P2 V2 বাই T2 ও তাই পাবো।
ঠিক আছে, কোন কন্ডিশনে? ভর m যদি স্থির থাকে তখন। তাহলে তোমরা যখন এই সূত্রটা ভালো করে দেখে নাও, যখন অঙ্কগুলো করবে এই সূত্রটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এটাকে কাজে লাগিয়ে অঙ্ক করব। কখন এই সূত্রটা কাজে লাগাবো সেটা মাথায় পুরাও, যখন ভর স্থির থাকবে সেই সময় এই সূত্রটাকে কাজে লাগাবো। যদি কোনো গ্যাসের চাপ বা আয়তন বা উষ্ণতা নির্ণয় করতে হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এইটা আমরা দেখব। ঠিক আছে, এরপর দেখো এটা তুলে নেবে খাতায়। তোমাদেরকে আমি একটা বাড়িতে একটা হোমওয়ার্ক দিচ্ছি, একটু এটা দেখো, তারপর আজকের ক্লাসটা কিন্তু আমরা শেষ করব। দেখে নাও একটু শর্ট কোশ্চেন, জাস্ট একটু ভাববে। আমি বলছি যে 1 নম্বর কোশ্চেন, পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান কত? প্রত্যেকটা স্কেলে লিখবে, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল। 2 নম্বর কোশ্চেন আমি যেটা বলছি যে 500 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন? এগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে তুমি বুঝতে পারবে কি। 3 নম্বর বলছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 একক, আয়তন V0 একক। হয়েছে, আমরা চাপ পরিবর্তন করছি না, ভর পরিবর্তন করছি না, চাপ ভর অপরিবর্তিত, চাপ মানে PRM স্থির, PRM স্থির। তাহলে উষ্ণতা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এটা ভালো করে দেখবে কোশ্চেনটা, 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন ড্যাশ একক বৃদ্ধি পাবে, ড্যাশ একক বৃদ্ধি পাবে। কোশ্চেনটা খেয়াল করবে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন V0 একক, PM স্থির আছে, উষ্ণতা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন ড্যাশ একক বৃদ্ধি পাবে, এটা। আর লাস্ট তোমাদের জন্য কোশ্চেন বলছি যে কোনো একটি পদার্থ, এই ধরো একটি পদার্থ 20 ডিগ্রি সেলসিয়াস, আমি একে আস্তে আস্তে গরম করলাম, এই পদার্থের উষ্ণতা পৌঁছে গেল 30 ডিগ্রি সেলসিয়াস। ভালো করে বুঝবে, উষ্ণতা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, হয়ে গেল 30 ডিগ্রি সেলসিয়াস, গরম করেছি, উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বাড়াচ্ছি, গরম করছি, উষ্ণতা বৃদ্ধি। এক্ষেত্রে কেলভিন স্কেলে উষ্ণতার বৃদ্ধি কত হয়েছে? এই কোশ্চেনটাও কিন্তু তোমরা কমেন্ট করবে। এই 4টে, পরম শূন্য উষ্ণতার মান কত, 500 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, 3 নম্বরটা, এবং এটা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 করলাম, উষ্ণতা বাড়লো সেলসিয়াস স্কেলে, এক্ষেত্রে কেলভিন স্কেলে উষ্ণতার বৃদ্ধি কত হয়েছে। ঠিক আছে, দেখো তোমরা ক্লাসটা ভালোভাবে দেখবে, একবার না হলে দুবার দেখবে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আজকে এখান পর্যন্তই থাক, পরের দিনে আমরা অ্যাভোগাড্রো সূত্র বা পিভি সমান এনআরটি সমীকরণের প্রতিষ্ঠা, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব।